ঘুরতে তো একবারই যাব, বারবার কি এ সমস্ত জায়গায় যাওয়া হয়? মধ্যবিত্ত ঘরের ঘুরতে যাওয়ার আগে এই কথাটা খুব কমন। এবং ঘুরতে যখন একবারই যাব, সমস্তটা দেখে আসাই ভালো। তাই দার্জিলিং এর সাথে আরও দুটি অফবিট জায়গা অর্থাৎ 5 নাইট 6 ডেজের ট্যুর আজ এই ভিডিওতে আমরা ডিসকাস করব। যে জায়গাগুলি দার্জিলিং লাগোয়া এবং তার সিনিক বিউটি অসাধারণ। দার্জিলিংয়ের জমজমাট পরিবেশ, সাথে অনেক সাইট সিন। আবার তার পরের দুটো দিন একেবারে শান্ত, নিরিবিলি, নির্জন পাহাড়ি গ্রামে সময় কাটানো, সবটাই থাকবে। চলুন আজ আমরা ঘুরে দেখব দার্জিলিং এবং তার আশেপাশের সমস্ত সাইট সিন। তার সাথে যাব তিনচুলে, যেখানে থাকবো একটি অসাধারণ হোমস্টেতে। তারপর চলে যাব কমলালেবুর দেশ শিটং ঘুরতে। চলুন শুরু করি ভিডিও। শিয়ালদা স্টেশন থেকে রাত 8টা 30-এ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরলাম। 13149 ট্রেন নাম্বার। 11 ঘন্টা 40 মিনিটের জার্নি কভার করে পরদিন সকাল 8টা 8:30 নাগাদ আমরা শিলিগুড়ি জাংশন পৌঁছে গেলাম। শিলিগুড়ির বাইরেই দাঁড়িয়েছিল আমাদের গাড়ি। যে ট্রেনে করে আমরা আসলাম, সেই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 355 টাকা করে জনপ্রতি। এছাড়া এসি 3 টায়ার 2 টায়ার অনেক রকমের ব্যবস্থা রয়েছে ট্রেনে, আপনারা যে কোনোভাবেই আসতে পারেন। এছাড়া শিলিগুড়ি পর্যন্ত কিন্তু কলকাতা থেকে প্রচুর বাসের অপশানও রয়েছে। ট্রেন তো রয়েইছে। আর আমাদের দমদম এয়ারপোর্ট থেকে কিন্তু আপনারা প্লেনে করে সোজা চলে যেতে পারেন বাগডোগরা পর্যন্ত। সেখান থেকেও নর্থ বেঙ্গলের যে কোনো জায়গার জার্নি অথবা সিকিমের যে কোনো জায়গার জার্নি আপনারা করতে পারেন। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে জার্নি শুরু করি আমরা 14 তারিখ, 14ই এপ্রিল। আমরা তো দার্জিলিং যাচ্ছি, এতক্ষণে আপনারা বুঝেই গেছেন এই হলো আমাদের গাড়ি। আর আমরা এই দার্জিলিং ট্যুর, শুধু দার্জিলিং ট্যুর না, তার সাথে আরও দুটো অফবিট জায়গা আছে। এই সম্পূর্ণ ট্যুরটা আমরা করছি ট্যুর কিংডমের সাথে। চলুন ট্যুরটা শুরু করি। যেতে যেতে সমস্ত ইনফরমেশান দেব, গল্প করব, ডিটেলস দেব, সব কিছু। এইমাত্র আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তবে আমরা ডিরেক্ট দার্জিলিংয়ে যাব না, আজকে আমরা কার্শিয়াংয়ের সাইট সিন করবো। কার্শিয়াংয়ের সাইডটা ঘুরে তারপরে দার্জিলিং যাব। এমনি যদি শিলিগুড়ি থেকে সোজা দার্জিলিংয়ের উদ্দেশ্যে যান, তাহলে ওই মোটামুটি ডিস্টেন্স পড়ে 65 কিলোমিটার মতো। গুগল ম্যাপে সময় দেখায় ওই 2 ঘন্টা 42 মিনিট বা ধরুন 2 ঘন্টা 45 মিনিট, কিন্তু সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। আর আমাদের তো বেশ খানিকটা টাইম লাগবেই। প্রত্যেকবারের মতো আমি সামনের সিটে বসে আছি। এই যে শৈলী এখানটাতে বসে একটু ইম্পর্টেন্ট কাজ করছে মোবাইলে। ইনি হলো আমাদের ড্রাইভার দাদা, উনি আমাদের সাথে থাকবে এই ট্যুরটায়। আপনার নাম ভাইয়া? প্রশান্ত। আমরা এখন সমতল থেকে পাহাড়ে উঠব। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে রোহিণী টোল প্লাজার সামনে। রোহিণীতেই একটা রেস্টুরেন্টের সামনে আমাদের ড্রাইভার দাদা দাঁড় করালো। তো এখান থেকে আমরা একটু খাবার দাবার খেয়ে নেব, তারপরে আবার রওনা দেবো। কী অর্ডার দিলি মিষ্টি? এইটার দাম নিয়েছে 120 টাকা। কোয়ান্টিটি বেশ অনেকটা দিয়েছে। একটাই অর্ডার করেছি, দুজনেরই হয়ে যাবে না? হ্যাঁ, খেতেও মোটামুটি ভালো। আমরা কার্শিয়াং এন্টার করে গেছি। এখন আমরা যাচ্ছি হনুমান টপ দেখতে। এই রাস্তাটা প্রচণ্ড ঘোরানো আর দুপাশেই চা বাগান। আর এই হনুমান টপ থেকে আপনারা পাখির চোখে কার্শিয়াং শহরটাকে দেখে নিতে পারবেন। আমরা এইমাত্র এসে পৌঁছালাম হচ্ছে হনুমান টপে। এই হলো ভিউ। আর সামনে একটা বিশাল বড় মাপের হনুমানজির মূর্তি আছে। হনুমানজির স্ট্যাচুর সামনে এখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং। এই হলো হনুমানজির স্ট্যাচু। এই হনুমানজির স্ট্যাচুর হাইট প্রায় 40 ফিট। এখানে একটা হনুমানজির মন্দিরও আছে, হনুমান মন্দির। এই হনুমান মন্দিরের ব্যাক সাইডে একটা ভিউ পয়েন্ট আছে, চাইলে আপনারা এটাও ভিজিট করতে পারেন। এই হলো সুন্দরী কার্শিয়াং আমাদের। দার্জিলিং যদি পাহাড়ের রানী হয়, তাহলে এটা হচ্ছে রাজকন্যা আমি বলবো। কারণ কার্শিয়াং থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা এতটাই সুন্দর কার্শিয়াং শহরের, যে
যে কোনো সুন্দর পাহাড়ি শহরকে এটা হার মানিয়ে দিতে পারে। হনুমান টপ দেখে আমরা এখন যাচ্ছি ডাউহিলের দিকে। ডাউহিলে এসছি, রাহুল তো বললোই। এবার এই ডাউহিলে ফেমাস হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। কেন ফেমাস আপনারা সবাই জানেন, বাট এই জায়গাটা সিনিক বিউটির জন্য ফেমাস হওয়ার কথা ছিল, হতে হতে কি একটা বাজেভাবে ফেমাস হয়ে গেছে। বাট ট্রাস্ট মি, এখানে ওরকম কিচ্ছু নেই। এই জায়গাটা একটা স্কুল যেটা এখনও রানিং, যেখানে বাচ্চারা পড়াশুনো করে। এই যে ভিক্টোরিয়া বয়েজ স্কুলটা, এটা এই গেটটা থেকে অনেকটা ওপরে উঠে হেঁটে যেতে হয়, এখন তো যেতে দেয় না। ভিক্টোরিয়া বয়েজ স্কুল ঘুরে সামনে একটা দেখছি নতুন স্পট হয়েছে, তো ডাউহিল ফরেস্ট নাম দিয়েছে। এই যে 20 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে। চলুন ভেতরে এন্টার করি। চারিপাশে এইটাকে ঘিরে প্রচুর দোকানপাটও দেখতে পাচ্ছি। এই যে লেখা আছে এখানে দেখুন ডাউহিল ফরেস্ট। বাহ, খুব সুন্দর করেছে। এখানে দুপাশে ফ্ল্যাগ লাগানো আর মাঝখান দিয়ে রাস্তা। বাহ, বেসিক্যালি এখানে সবাই ভূত খুঁজতে আসে, তো ভূত খোঁজার জন্য এটা খুলে দিয়েছে যে 20 টাকা দিন আর ভূত খুঁজুন। বেশ অনেকটা হেঁটে হেঁটে ওপরে ওঠা যায়। দুপাশে প্রচুর বসার জায়গা রয়েছে, সুন্দরভাবে সাজানো রয়েছে জায়গাটা। এছাড়া প্রচুর পশু পাখি, যেগুলো পার্বত্য অঞ্চলে সাধারণত দেখতে পাওয়া যায়, তাদের কাটআউটস রয়েছে, কিছু স্ট্যাচুও রয়েছে এবং কিছু ওই কঙ্কালের খুলি টুলি এই সমস্ত দিয়ে গাছে ঝুলিয়ে রেখে বেশ একটা যায় পরিবেশটাকে বেশ একটা হন্টেড ফিল দেওয়ার চেষ্টা করেছে। ভেতরে ওয়াশরুমের ব্যবস্থা আছে। থিম পার্কটা দেখে একটু সামনের দিকে এগিয়ে এসেছি। এখানে না ডাউহিল স্কুলটা আছে, এটা ডাউহিল গার্লস স্কুল। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই স্কুলটা দারুণ সুন্দর দেখতে। দেখুন, ডাউহিল ঘুরে আমরা এখন যাচ্ছি চিমনি ভিলেজের দিকে। এই হলো চিমনি গ্রাম। এই চিমনি ভিলেজ বছরের মনে হয় 80% টাইম পুরো মেঘে ঢাকা থাকে। এখন আসলাম চিমনি হেরিটেজ গার্ডেনের সামনে, যেটা চিমনি ভিলেজের মধ্যে অবস্থিত। চলুন, সামনেই আছে টিকিট কাউন্টার। টিকিট কেটে নিলাম, পার হেড 20 টাকা করে নিচ্ছে এখন। এদিকে একটা ভিউ পয়েন্টও করেছে, চাইলে আপনারা যেতে পারেন। এখানে দেখছি লোকাল মানুষদের ড্রেসও ভাড়া পাওয়া যাচ্ছে। এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। আগে আপনাদেরকে চিমনিটা দেখিয়ে নিয়ে আসি, চলুন। এখানে লেখা আছে আই লাভ চিমনি। এরকম বসার জায়গা পাবেন বিভিন্ন জায়গায়, বেশ সুন্দর ফুল টুল দিয়ে সাজানো জায়গাটা। এই হলো চিমনি। এই চিমনিটা দেখতে পাচ্ছেন, এই চিমনির নাম অনুসারে এই গ্রামটার নাম হচ্ছে চিমনি। এটা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল। এখানে না আগে বসার জায়গা ছিল, এটা এখন একটা টি স্টল করে দিয়েছে। অনেক দিন পরে আসলাম এখানে, পুরো জায়গাটাই চেঞ্জ করে দিয়েছে। চলুন একটু ওপরের দিকে ওঠা যাক। ওই যে ওপরে একটা ভিউ পয়েন্ট করেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা দোলনার ব্যবস্থা করেছে। এই দেখুন, ও কি মজা করছে দেখুন। কীরকম বাচ্চা বাচ্চা মনে হয় না নিজেদেরকে এরকম দোলনায় চললে। এখানে স্লিপেরও ব্যবস্থা আছে দেখছি। এই হলো ভিউ পয়েন্ট, খুব সুন্দর বানিয়েছে চারিদিকটা। এই দেখুন মেঘগুলো দেখুন কিভাবে ভেসে ভেসে আসছে। ওয়াও, এখান থেকে বেশ সুন্দর ভিউও দেখা যাচ্ছে। আমরা এখন এসে পৌঁছালাম ঘুম স্টেশনে। এটা হলো ইন্ডিয়ার হাই স্টেশন। এখানে একটা মিউজিয়ামও আছে, ওই যে টয় ট্রেন দেখুন। এই দার্জিলিংয়ে 2 রকমের টয় ট্রেন আছে, একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন আর একটা হলো স্টিম ইঞ্জিন। টয় ট্রেনের মজা আপনারা নিতে পারেন, এখানে একটা জয় রাইড হয় এবং এনজিপি থেকেও একটা টয় ট্রেন আছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে, চাইলে সেটা চড়েও আপনারা মজা নিতে পারেন এই টয় ট্রেনের। তো একবার হলো এক্সপিরিয়েন্স মনে হয় আমার করা উচিত, আমরা করেছিলাম একবার, দারুণ লাগে। পৌঁছে গেছি দার্জিলিংয়ে। লোকেশনটা আপনাদেরকে একটু দেখায়। এই যে ইন্ডিয়ান পোস্ট আছে, ইন্ডিয়ান পোস্টের ঠিক সামনেই। এখান থেকে ম্যাল হেঁটে যেতে মোটামুটি ওই 7-8 মিনিট মতো সময় লাগবে। এই যে হোটেল গারুদা, এখানে একটা জামা কাপড়ের দোকান দেখতে পাবেন, তার ঠিক ওপরেই। গাড়ি কিন্তু একদম এই রাস্তা অবধি চলে আসে। এই হলো রিসেপশন এরিয়া। এই হলো আমাদের রুম। এই হোটেলটার একটা বিশাল বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়, ভিউ রুম থেকে অবভিয়াসলি। যাই হোক, রুমটা বিশাল বড়, লাইক ফুটবল খেলার মতো রুম। একটা বড় মাপের খাট রয়েছে, যাতে 2 থেকে 3 জন আপনারা আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। বেসিক প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো লাগে সেগুলো সবই দেওয়া রয়েছে। বেডের দুপাশে 2টো বেড সাইড টেবিল রয়েছে এবং ইন্টারকমের ফেসিলিটি রয়েছে।
একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে ড্রেসিং টেবিল রয়েছে, আর এখানে টিভি রয়েছে, এখানে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। আর রুমটা বেশ খোলামেলা, তবে এখান থেকে ভিউটা মারাত্মক সুন্দর। ভিউটা মারাত্মক। আমরা এর আগেও গারুদাতে ছিলাম, একদিনের জন্যই স্টে করেছিলাম, এবং আমি ওই জন্য জানি যে এই দিকের যে জানলাটা, এখান থেকে অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাওয়া যায়। ওয়াশরুমে বেসিক প্রয়োজনীয় জিনিসপত্র সবই রয়েছে, আর গিজার তো রয়েইছে। এইমাত্র আমাদের রুমে চা আর বিস্কিট সার্ভ করে গেল। এই চা আর বিস্কিটটা আমাদের প্যাকেজের সাথেই কমপ্লিমেন্টারি আছে। এছাড়াও প্যাকেজের সাথে আমাদের ডিনার এবং ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। ডিনারটা আমরা রুমেই নিয়েছি। ডিনারে আজকে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, আলু ঢেঁড়সের একটা তরকারি আর চিকেন। এছাড়া এখানে তো স্যালাড আর পাঁপড় দিয়েইছে। এত সুন্দর খাবার খাচ্ছি, মানে মনেই হচ্ছে না যে বাড়ি থেকে এত দূরে এসে কোথাও খাবার খাচ্ছি। প্রত্যেকটা রান্নার কোয়ালিটি দারুণ। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে তো বেশ অনেকক্ষণ আগে উঠেছি, একটু পেন্ডিং কাজ বাকি ছিল, সেগুলোই করছিলাম। এখন দার্জিলিংয়ের ওয়েদার 19 ডিগ্রি। আজকে হলো 15ই এপ্রিল। এখন রুমে দিয়ে গেছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে অনেক কিছুরই অপশান থাকে, তবে আমরা পুরি চুজ করেছি। আমাদের কালকে রাত্রিবেলায় জিজ্ঞাসা করে নিয়েছিল কি খাবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। আমাদের হোটেল থেকে 2 পা নিচের দিকে নেমে আসলাম, কারণ দার্জিলিংয়ে না পার্কিংয়ের খুব সমস্যা। যারা এর আগে দার্জিলিং ঘুরেছেন তারা তো জানেনই, আর আমরা তো আসতেই থাকি, তো আমরা এই সমস্যার সাথে খুবই ওয়াকিবহল। তো এখানে দাঁড়াতে বলেছে, ওই যে দাদাও চলে এসছে। চলুন এখন গাড়িতে উঠে সাইট সিনে বেরোই। আমাদের বেরোতে বেরোতে বেশ খানিকটা লেটই হয়ে গেল, প্রায় 10টা বেজে গেছে। দার্জিলিংয়ের ওয়েদার বেশ ভালো, ঠান্ডা, আর ওয়েদারের অবস্থাও খুবই খারাপ, চারিদিকে মেঘলা ওয়েদার। আমাদের আজকের প্রথম স্পট হচ্ছে কোথায়? জু। তো আমরা এখন দার্জিলিং জু দেখতে এসেছি। চলুন, এই হলো জু। জুতে 110 টাকা করে টিকিট পার হেড, ফরেনারদের জন্য 180 টাকা করে টিকিট। খুব একটা বেশি টাকার হেরফের নয় আর কি। প্রত্যেক বৃহস্পতিবার করে জু বন্ধ থাকে, আর ক্যামেরা নিয়ে ভিডিও করার জন্য 10 টাকা মাত্র চার্জ দিতে হয়। আর এই জু কিন্তু সকাল 8:30টার সময় খুলে যায় এবং 4:30টার সময় টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, আর জু বন্ধ হয় 5টার সময়। এই জুয়ের ভেতরেই কিন্তু হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটও আছে। একটা টিকিটের মধ্যে 2টো জিনিস আপনারা ঘুরে দেখে নিতে আর পারবেন। জু ঘুরতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে, অনেকটা বড় জায়গা নিয়ে জু একদম। আর দার্জিলিংয়ে ঘুরতে আসলে অবশ্যই দার্জিলিং জু ঘোরাটা মাস্ট, কারণ এখানের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম, আমাদের কলকাতার জুয়ের থেকে একটু ডিফারেন্ট। এই দেখুন কি খেলা দেখাচ্ছ। এই হিমালয়ান জুতে না অন্য সব কিছু দেখতে পাওয়া যায়, তবে ভাল্লুকগুলো ওই ভেতরে ড্রেনের ভেতরে ঢুকে থাকে, ওদেরকে দেখতেই পাওয়া যায় না। আজকে আজকে ওদের বেশ মুডটা ভালো, তাই ওরা এদিক ওদিক খেলে বেড়াচ্ছে, আর আমরাও দেখছি। এই দেখুন মুখ দিয়ে ধোয়া বের করছে। অনেকক্ষণ ধরে রেড পান্ডা দেখলাম। এখানে বললো টোটাল 5টা রেড পান্ডা আছে, একটা বেবিও আছে। হ্যাঁ, মানে বেশ ভালো পোজ দিল, ক্যামেরাতে ভালো মতো ভিডিও করতে পেরেছি। পুচকি মতো বেবিটা। জঙ্গল ক্যাটটাকে দেখুন, কি বড় মাপের না, শুধু বড় নয়, কি রানিং এ হাঁটাচলা করছে। দার্জিলিং জুয়ের রাস্তা কিন্তু বেশ চড়াই উতরায় আছে, মানে উঁচু নিচু রাস্তা। জুয়ের ভেতরে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে, আর এছাড়াও ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। অনেক কিছু দেখলাম, তার মধ্যে টাকিন দেখলাম, যেটা ভুটানের জাতীয় পশু। এই টাকিন বলে যে প্রাণীটা কয়েকটা দেশে শুধুমাত্র দেখা যায়, ইন্ডিয়াতে, তারপরে ভুটানে, মায়ানমারে, এইসব জায়গায় দেখা যায়। এখানে একটা বেবিও আছে। হ্যাঁ, এর না মুখটা হচ্ছে ছাগলের মতো আর বডিটা হচ্ছে গরুর মতো। জুয়ের ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, চাইলে এখান থেকে টুকটাক খাবার দাবার খেয়ে নিতে পারেন। এখন যাব হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ভেতরে। চলুন, এখানে বেশ কয়েকটা অ্যাক্টিভিটিসও হয়, চাইলে সেগুলো ট্রাই করতে পারেন। পুরো এই জুটা ঘুরে দেখার জন্য মোটামুটি হাতে 2 ঘন্টা মতো সময় নিয়ে আসবেন। অ্যারো দিয়ে মার্ক করা আছে মিউজিয়ামের রাস্তা। এটা এই হলো মিউজিয়াম। ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে এন্টার করতে পারবেন না, একদম বারণ। মিউজিয়ামের সামনেও একটা রেস্টুরেন্ট দেখতে পাবেন, আর এখানেই না তেনজিং নরগের স্ট্যাচু আছে। এখানে বেশ অনেক কিছু দেখলাম।
লেপার্ড, স্নো লেপার্ড, এখানে একটা সাইবেরিয়ান টাইগার ঘুরে বেরোচ্ছে, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এখন যাচ্ছি রোপওয়ের দিকে, এই নিচটায় নামিয়ে দিল মেন রোডে, এখান থেকে একটু সিঁড়ি ভেঙে ওপরের দিকে উঠতে হবে। অ্যাডাল্টদের জন্য 350 টাকা, চাইল্ডের জন্য 250 টাকা, 4 থেকে 12 বছরের মধ্যে বয়স হলে 250 টাকা লাগবে, সিঙ্গেল রাইড হলে 250 টাকা। রাইড টাইম 40 মিনিট আর ডিস্টেন্স আপ অ্যান্ড ডাউন মিলিয়ে 5 কিলোমিটার। রোপওয়েটা মোটামুটি ওই 10টা থেকে 4টে অবধি খোলা থাকে। এখন আসলাম হচ্ছে তেনজিং রকের সামনে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনারা রক ক্লাইম্বিংও করতে পারেন। তেনজিং রকের ঠিক সামনেটাই আছে গম্বু রক। একটু আগে তো তেনজিং রক দেখে আসলাম, তো তেনজিং রককে নেপালি ভাষায় বলে তেনজিং ঢুঙ্গা। ঢুঙ্গা মানে হচ্ছে স্টোন বা পাথর। আমরা এখন আসলাম চিত্রে টি স্টেটের সামনে। তো আজকে তো ভিআইপি মুভমেন্ট আছে বলে এখানকার যে স্টলগুলো আছে সেগুলো সব বন্ধ, তবে চা বাগান মনে হচ্ছে খোলা আছে। আজকে চা বাগানের অবস্থা খুবই খারাপ, তাই না? পুরো মেঘে ঢেকে আছে। আর আমরা এখন সিঁড়ি দিয়ে নামছি, একটু নিচের দিকে নামতে হবে। তাড়াতাড়ি করে মল রোডে চলে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা এসেছি ওয়াও চায়না, ওয়াও মোমো, ওয়াও কুলপি বলে একটা দোকান আছে, তো সেখান থেকে সিজলার নিয়েছি। এখন আমরা ওয়েট করছি কখন সিজলারটা আসবে। এটা হচ্ছে ভেজ পনির সিজলার। কত দাম নিল? 404 টাকা। স্মোকি ফ্লেভারটা দারুণ। কোথায় দাঁড়িয়ে আছি আশা করি সেই জায়গাটার পরিচয় আলাদা করে দিতে হবে না। দার্জিলিং ম্যাল, দার্জিলিংয়ের হাট যাকে বলা হয়ে থাকে, এবং এই ম্যালে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ দেখতে পারবেন আপনারা। ভোরবেলা আসলে একরকম, তারপরে একটু বেলাতে, দেন বিকেলে, আর সন্ধেবেলায় তো পুরোই অন্যরকম লাগে। ভীষণ ভালো লাগে। এখানে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো বা বাচ্চাদেরকে ওই ছোটো ছোটো গাড়িগুলো, হ্যাঁ ওগুলো করে ঘুরে বেড়ানো। এদিকে আমাদের মহাকাল মন্দির রয়েছে, যেটা পায়ে হেঁটে আপনারা ঘুরে দেখতে পারেন। এছাড়া এই দিকের রাস্তাটা দিয়ে চলে গেলে ভানু ভবনে এখন কিন্তু মার্কেট বসে, যেটা স্ট্রিট মার্কেট। আগে দার্জিলিংয়ের এই দুটো রাস্তাতে বসতো, সেগুলো তুলে দিয়ে এখন ভানু ভবনে শিফট করানো হয়েছে। সন্ধ্যের পরে ওখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবেন আপনারা। কম খরচে ডিনার করতে চাইলে ওই জায়গাটা বেস্ট আমার মনে হয়। তো ওভারঅল জায়গাটা খুবই 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 সুন্দর। এছাড়া ভানু ভবনের পাশেই রয়েছে একটা চার্চ, যেটাতে অবভিয়াসলি ঢুকতে দেয় না, তবে বাইরে থেকে আপনারা দেখতে পারেন। এছাড়া আই লাভ দার্জিলিং লেখা রয়েছে ভানু ভবনের রাস্তাতেই। এই সমস্ত জিনিসগুলো এখানে আসলেই আপনারা ঘোরাঘুরি করে দেখতে পারবেন। এছাড়া কেনাকাটির দোকান, খাওয়া দাওয়ার দোকান তো রয়েইছে। এখন এসেছি কেভেন্টার্সে। কেভেন্টার্সে আসার কারণটাই হচ্ছে কালকে বন্ধ থাকবে, মানে কালকে হচ্ছে বৃহস্পতিবার কেভেন্টার্স বন্ধ থাকবে। শৈলী নিয়েছে হট চকলেট, আর আমি নিয়েছি প্রত্যেকবারের মতো চিকেন স্মোকড সসেস ফ্রাইড। এটার দাম নিয়েছে 95, আর এটার দাম নিয়েছে 200 টাকা। এই হলো আমাদের ডিনার। খাওয়া দাওয়াটা করে নিই, আবার কালকে ফ্রেশ মর্নিংয়ের সাথে দেখা হচ্ছে। পরের দিন ভোর ভোর উঠে আপনারা চাইলে টাইগার হিল যেতে পারেন। টাইগার হিল থেকে দারুণ সুন্দর সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। তবে টাইগার হিল যাওয়ার জন্য আপনাদেরকে ওই মোটামুটি হোটেল থেকে 3টে থেকে 4টের মধ্যে বেরিয়ে যেতে হবে। আমাদের গাড়ি চলে এসছে, ব্রেকফাস্ট করে আমরা এখন উঠছি গাড়িতে। আজকে আমরা অনেকগুলো স্পট ঘুরে দেখবো, কালকের কিছু স্পট বাকি ছিল সেগুলোও ঘুরবো। पहले कहाँ पर जा रहे हैं भैया? अभी हम लोग जा रहे हैं जापानीज टेम्पल। अच्छा, कितना टाइम लगेगा भैया? 15 मिनट जैसा लग जाएगा। এই হলো সিজন টাইমে আসার অসুবিধা। আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, শৈলীও গাড়ির ভেতরে আছে, বললো হেঁটে যাবে না। এই যে পর একদম লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে। পৌঁছে গেছি জাপানিজ টেম্পলের সামনে। ঢুকে একটা গৌতম বুদ্ধের মূর্তি দেখতে পাবেন, আর এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনারা চাইলে ওপরে উঠতে পারেন। জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা একদমই পাশাপাশি, এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো পিস প্যাগোডা। এই পিস প্যাগোডার ওপরেও যেতে পারেন আপনারা চাইলে, তবে এখানে অনেকগুলো সিঁড়ি আছে, নিচটা থেকে সিঁড়ি ভেঙে আপনাদেরকে ওপরে যেতে হবে। আর এখানে জুতো খোলার জায়গা আছে, চলুন উপরটায় উঠে পিস প্যাগোডার চারিপাশটা আপনারা ঘুরতে পারেন। বেশ ভালো লাগবে আপনাদের। গৌতম বুদ্ধের জীবন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে, সুন্দর লাগবে দেখতে।
জায়গাটা তো ভীষণ সুন্দর। আর দার্জিলিং এমন একটা জায়গা না, যতবারই আসি পুরনো হয় না। জাপানিজ টেম্পলের ভেতরটাও সুন্দর, শান্ত, বাট এই পিস প্যাগোডাটা এত সুন্দর, শান্তি স্তূপা, সেখানে তো শান্তি পাবোই। আমরা এখন যাচ্ছি হচ্ছে रॉक गार्डन है। पीस पैगोडा থেকে रॉक गार्डन দূরত্ব বেশ অনেকটাই। कितना टाइम लगता है उस पीस पैगोडा से? आपका कम से कम 45 मिनट, एक अच्छा। घंटा लग ही जाता है। রক গার্ডেন থেকে আপনারা চাইলে গঙ্গামায়াও যেতে পারেন, আমরা যাব না, ওদিককার রাস্তা প্রচণ্ড বাজে। কিছুটা রাস্তা ভালো ছিল, এখন আবার বাজে রাস্তা পেয়েছি। রক গার্ডেনে ঢোকার জন্য টিকিট আছে 20 টাকা করে, আর সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত ঢুকতে দেয়। আর শীতকালে সকাল 8টা থেকে 4টে পর্যন্ত। বাইরে থেকেই এই ওয়াটারফলটা আপনারা দেখতে পাবেন। ওপর যখন উঠবেন এই পুরো ওয়াটারফলটাই আপনাদের সঙ্গী হবে। বেসিক্যালি এই রক গার্ডেনে দেখার মতো বলতে এই ঝর্ণাটাকে ঘিরেই পুরো অ্যাক্টিভিটিসগুলো তৈরি হয়েছে। পুরো পার্কটার রাউন্ড দিয়ে ওপর দিয়ে হেঁটে হেঁটে আপনারা ঘুরতে পারেন। বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে, বসতে পারেন। অনেক ফটোজেনিক জায়গা আছে যেখানে আপনারা ফটো তুলতে পারেন। যারা হাঁটতে পারেন তাদের জন্য জায়গাটা খুবই ভালো। এছাড়া 20 টাকা দিয়ে এইটুকুনি, যে জায়গা পর্যন্ত আমি এসে বসেছি এই জায়গা পর্যন্ত যে কেউই মোটামুটি আসতে পারবেন, রেলিং ধরে উঠে এখানে এসে আপনারা এনজয় করতে পারেন। সবাই লোকাল মানুষদের ড্রেস পরে ছবি তুলছে, চাইলে আপনারাও তুলতে পারেন। 100 টাকা করে নিচ্ছে মাত্র। রক গার্ডেন ঘুরে আমরা নিচের দিকে চলে এসেছি। এখানে টয়লেটের ব্যবস্থা আছে। এছাড়াও এখানে বেশ অনেকগুলো দোকান আছে, চাইলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারে। এটা হলো অরেঞ্জ ভ্যালি টি স্টেট, যেটা রক গার্ডেন যাওয়ার পথে পড়ে। আমরা যদিও রক গার্ডেন ঘুরে দেন এখানে এসে দাঁড়ালাম। এখানে আপনারা চা টেস্টও করতে পারবেন, চা কিনে নিয়েও যেতে পারবেন। এবং এই চা বাগানটা অন্য সমস্ত চা বাগানের থেকে বেশি হারা থাকে, মানে সবুজ থাকে। এবং এখানে আসলে বেশ ভালো লাগে। আর এখানে টিকিটও নেই। ইভেন অনেকগুলো জায়গায় আছে যেখানে টিকিট নেই, বাট এখানেও নেই আর কি। ওভারঅল জায়গাটা খুব সুন্দর। মানে দার্জিলিংয়ে আসলে চা বাগান দেখবেন না সেটা তো হয় না, বেস্ট চা বাগান আর কি, যেটাতে আপনারা সুন্দরভাবে ঘুরে ফটো তুলতে পারবেন। আর এখান থেকে এই যে দার্জিলিংয়ের পাহাড়টা দেখা যাচ্ছে। বাতাসিয়া লুপের সামনে অনেক রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যেই একটাতে আমরা ঢুকেছি লাঞ্চ করার জন্য, নুডলস নিয়েছি। এখন এন্টার করব বাতাসিয়া লুপে, তবে তার আগে টিকিট কাটতে হবে। পার হেড 50 টাকা করে। ওপেনিং টাইম হচ্ছে সকাল 5টা আর ক্লোজিং টাইম হচ্ছে সন্ধ্যে 7টা। বাতাসিয়া লুপে তো আসলে একটা অন্যরকম ফিলিং লাগেই। এখানে না একটা ছোটোখাটো মার্কেট বসে সকালবেলা আসলে। এখন অনেকটা বেলা হয়ে গেছে বলে মার্কেটটা আর নেই, বাট বেশ ভালো লাগে এই জায়গাটা। আর প্রচুর টয় ট্রেনের আনাগোনা দেখতে পারবেন এখানে, বেশ ভালো লাগবে আপনাদের। এখন এসেছি ঘুম মনেস্ট্রির সামনে। কয়েকটা সিঁড়ি ভেঙে নিচের দিকে নামতে হবে। এখানে আসার মেন কারণ হচ্ছে এই জায়গাটায় এতটা শান্তি থাকে, আর ভেতরে গৌতম বুদ্ধের একটা খুব সুন্দর স্ট্যাচু আছে। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলে কিন্তু ওয়াইফাই এর ফেসিলিটি রয়েছে। খাবার দাবারের কোয়ালিটি তো কয়েকদিন ধরে খেলাম, বেশ ভালো, একদম বাঙালি খাবারের স্বাদ রয়েছে। আপনারা আসতেই পারেন অনায়াসেই। আজকে এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিংকে টাটা জানিয়ে। যাব হচ্ছে 3 চুলে। চলুন একসাথে ঘুরে দেখব এবং যাওয়ার পথে কিছু সাইট সিনও করবো আমরা। দার্জিলিং থেকে 3 চুলের দূরত্ব প্রায় 27 কিলোমিটার মতো। গাড়িতে সময় লাগবে ওই 1.5 থেকে 2 ঘন্টা। এখন আসলাম লামাহাটা ইকো পার্কের সামনে। এর ভেতরে এন্টার করার জন্য এন্ট্রি ফি আছে। ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা আর ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 5টা। 20 টাকা করে টিকিট। লামাহাটা ইকো পার্ক, যেখানে আপনি টিকিট কেটে ঢুকবেন, সেখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ওপরে হেঁটে ট্রেক করে যেতে হবে। সেখানে রয়েছে একটি পুকুর। তবে এমনিতেও ইকো পার্কটা ভীষণ সুন্দর, সাজানো গোছানো। ইকো পার্ক ঘোরার জন্য আপনাদেরকে খুব একটা হাঁটাচলা করতে হবে না। ইকো পার্কের ওপরে যে পুকুরটা রয়েছে সেটাকে লোকাল মানুষরা পবিত্র পুকুর বলে মনে করে। যারা পাহাড়ি রাস্তায় ট্রেক করতে পছন্দ করেন তাদের বেশ ভালো লাগবে। যে কোনো বয়সের মানুষই ইকো পার্কে যেতে পারেন। সম্পূর্ণ ইকো পার্ক ঘুরলে আপনাদের বেশ ভালো লাগবে। চলে এসেছি আমরা 3 চুলেতে যে হোমস্টেটাতে থাকবো সেখানে। এই জায়গাটায় এসছি বহুবার, যখনই লামাহাটা ঘুরতে এসেছি এই জায়গাটাও ঘুরেছি, কিন্তু এরকম সুন্দর যে একটা হোমস্টে আছে এবং সেখানে যে থাকা যাবে, মানে আমরা এসে থাকবো, এই প্ল্যানিংটা কখনোই করা হয়নি। এইবার ট্যুর কিংডমের থ্রুতে এখানে এলাম, এসে এই জায়গাটা দেখে আমার জাস্ট মন ভরে গেল। মানে এত সুন্দর জায়গা, মানে জাস্ট ইম্যাজিন করুন, আমরা সবাই ভাবি যেরকম চা বাগানের মাঝখানে অনেকটা সময় কাটাতে পারবো, আর সেটা আজকে আমরা করছি।
সামনে এরকম সুন্দর চা বাগান, শুধু সামনে নয়, সামনে পেছনে ডান দিকে বাদিকে যেদিকেই তাকাবেন চায়ের বাগান, আর তার মাঝখানে আমরা রয়েছি। এই হোমস্টেটার নাম হচ্ছে প্যারাডাইস পিক। আর এখন মনে হচ্ছে যে আরও একদিন এক্সট্রা স্টে এখানে কেন করছি না, ওয়াই, এত সুন্দর। আর আরও একটা জিনিস হচ্ছে সামনে না ছোটো ছোটো 2-3টে দোকান রয়েছে যেখানে ওই লোকাল ড্রেস ভাড়া পাওয়া যায়, যেগুলো পরে মানে আমাদের তো দার্জিলিং এসে এসে পচে গেছে আর কি। আপনারা যারা প্রথমবার আসবেন তারা এই লোকাল ড্রেস পরে এই চায়ের বাগানের মধ্যে প্রচুর ফটোশ্যুট করতে পারবেন, কোনো টাইম লিমিট নেই, আরামসে অনেকক্ষণ ধরে করতে পারবেন। ওভারঅল জায়গাটা ভীষণ সুন্দর। এই দেখুন কি রে, দেখেছেন? হ্যাঁ, কিচ্ছু বলে না। এখান থেকে প্লাস পয়েন্ট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ফুল রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। বাট এখন তো ওয়েদার খারাপ, মানে হয় না সময়ের সাথে সাথে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখান থেকে মানে এই টাইমটা হচ্ছে পাহাড়ে ঘুরতে আসার বেস্ট সময় এটা, আর অক্টোবর মাস। এখন তো 1 মাস ধরে, লাস্ট 1 মাস ধরে শুনছি এইরকমই ওয়েদার পাহাড়ে। লাঞ্চ করতে বসে গেছি, নিচে না লাঞ্চ করার ব্যবস্থা রয়েছে। এবার আমি এত সুন্দর ভিউ দেখে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে এখানটাতেই লাঞ্চটা দিতে। এই যে ভাত রয়েছে, ডাল, এখানে রয়েছে উচ্ছে ভাজা। এটা নাকি শৈলীর ফেভারিট? হ্যাঁ, উচ্ছে আমার ফেভারিট। এখানে আলু ফুলকপির তরকারি রয়েছে, পাঁপড় ভাজা আর চিকেন। এবার চিকেনের ব্যাপারটা একটু বলি, এখানে আরও কিছু গেস্ট রয়েছে, তারা আর কি দুপুরবেলায় চিকেনটা বলেছে বলে তাদের জন্য বানানো হয়েছে, তাই আমাদেরকেও দিয়ে দিয়েছে। জেনারেলি ওনারা দুপুরবেলায় ডিম দেয় আর রাত্রিবেলাতে চিকেন দেয়, যেরকম সমস্ত হোমস্টেতে হয়ে থাকে আর কি। আমরা জমিয়ে লাঞ্চটা করি এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে, চা বাগানের ভিউ দেখতে দেখতে। কিছু কিছু জায়গা হয় না যেখানে আসলে আপনার রুমে যেতে ইচ্ছা করবে না, এটা সেরকম একটা জায়গা। এই বাইরের ভিউটা ছেড়ে রুমে যেতেই ইচ্ছা করছে না, এবং তার জন্যই মনে হয় এরকম সুন্দর চওড়া ব্যালকানিতে বসার এতগুলো অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। ওপরে 2টো রুম রয়েছে এখনও পর্যন্ত রেডি হওয়া, ফ্রন্ট ফেসিং এবং ভিউ রুম যেগুলোকে বলি আমরা, সেগুলো। এটাকে উইন্ডো বলবো না দরজা বলবো আমি জানি না, পুরোটাই গ্লাস উইন্ডো, বিশাল বড়। অবভিয়াসলি প্রাইভেসির জন্য ভালো কার্টেন দেওয়া রয়েছে। রুমে 2টো বেড রয়েছে এবং 2টো বেডেই আপনারা 2জন করে আরামসে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবেন। বেসিক প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো দেওয়া থাকে আর কি, সেগুলো তো সবই দেওয়া রয়েছে। এই হলো ওয়াশরুম, গিজার রয়েছে এবং বেসিক সমস্ত এমিনিটিসই রয়েছে। খাবার দাবার খেয়ে একটু রুমে রেস্ট নিচ্ছিলাম। আমরা একটু ওপরের দিকে যাব, যে গুম্বাদারা ভিউ পয়েন্ট বলে যে ভিউ পয়েন্টটাই আছে। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে বলে গুম্বাদারা ভিউ পয়েন্ট। যদিও আমরা যে জায়গাটায় রয়েছি ওই জায়গাটাকে কিন্তু তিনচুলেই বলে, আর এই পার্টিকুলার পয়েন্টটাকে গুম্বাদারা ভিউ পয়েন্ট বলে। এখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়, বাট এখন তো ভিউ পুরো ঢাকা। আর এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ফুলের গাছ লাগানো থাকে, সেটা দেখতেও বেশ ভালো লাগে। আমরা এই নিয়ে বহুবার এসেছি এই জায়গাটায়। এই জায়গাটা দেখতে এত ভালো লাগে, আর আমাদের হোমস্টে থেকে 10-15 মিনিট মতো লাগবে আস্তে আস্তে ধীরে ধীরে সমতলের মানুষদের ওপরে উঠে আসতে। চা আর ইভিনিং স্ন্যাক্স দিয়েছে। এই জায়গাটা ছেড়ে আমার ঘরে যেতে ইচ্ছা করছে না। রাহুল ঘরে কাজ করছিল, আমি তখন থেকে এখানেই বসে আছি। পাহাড়ের গায়ে মিটমিট করে আলোগুলো জ্বলছে, দেখতে তো অসাধারণ লাগছে, আর খুব একটা বেশি ঠান্ডাও লাগছে না, হালকা হালকা ঠান্ডা লাগছে। ডিনার করতে এসেছি আমরা। ভাত আর রুটির মধ্যে থাকে, আমরা ভাত নিয়েছি, ডাল রয়েছে, আলু ভাজা, আচ্ছা এখানে হচ্ছে একটা পাহাড়ি বিনস ভাজা দিয়েছে, আর এখানে রয়েছে ডিম। এই যে ডাললে শৈলীর ফেভারিট, হ্যাঁ আমার ফেভারিট লঙ্কা, এটা দিয়ে আমার একদম ভাত খাওয়া হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য নিচে এসেছি। নিচে এই লনটার মধ্যে টেবিল পেতে দিয়েছে, টেবিল চেয়ার, এখানেই ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্টে আজকে রয়েছে এই যে গরম গরম রুটি, একদম সুন্দর সাদা সাদা ছোট্ট ছোট্ট রুটি, তন্দুরি রুটির মতো। আর তার সাথে এখানে রয়েছে এই যে মটরের তরকারি, আচ্ছা পেঁয়াজ দিয়ে গেল, আর তার সাথে এই যে ডিমের অমলেটও দিয়ে গেছে। সেদ্ধ ডিম খেতে চাইলেও ওনাদেরকে আগে থেকে বলে দিলে ওনারা সেটা দিয়ে দেবেন। এই জায়গাটা ছেড়ে তো যেতে ইচ্ছাই করছে না, বাট কি করব, আমরা তো আর এখানে থাকতে আসি না, ঘুরতে আসি, যেতে তো হবেই, ছুটি তো ফুরাবেই। ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে ঝিরঝির, বাট ঠিক আছে চলুন। আমরা আজকে যাচ্ছি হচ্ছে শিটং, চা বাগানের মধ্যে আছি। আর আপনাদের যদি একটা জিনিস না দেখাই সেটা খুব ভুল হবে আর কি। এই যে এখানে টি প্লাকিং হচ্ছে, এবং ওনারা কি ফাস্ট ফাস্ট তোলে, যে কোনো কাজের সাথে যে যুক্ত থাকে। জি ভাইয়া টাটা, বহুত আচ্ছা লাগা, বাই ম্যাডাম। আমরা এখন যাচ্ছি তিনচুলে থেকে শিটং।
গুগল ম্যাপে সময় দেখাচ্ছে ওই 3 ঘন্টা 24 মিনিট, বাট বেশ অনেকটা টাইম লাগবে। हाँ जी नमस्कार। नमस्कार, कितना टाइम लगेगा यहाँ से? वैसे घूमते घूमते जाएंगे तो टाइम तो एग्जैक्ट नहीं बोल सकते, डायरेक्ट जाएंगे तो 4 घंटा वैसे मोटामोटी लग जाएगा। আমরা কিছু সাইট সিন করতে করতে যাব, তার জন্য আমাদের বেশ খানিকটা টাইম লাগবে। রাস্তায় যেতে যেতে বেশ কিছু সাইট সিন পড়বে, আপনাদেরকে আগেই বলেছিলাম। এখন এসেছি হচ্ছে লাভার্স ভিউ পয়েন্টের সামনে, এটাকে ত্রিবেণী ভিউ পয়েন্টও বলে। তিস্তা ভিউ পয়েন্ট থেকে রঙ্গিত ও তিস্তা নদীর মিলনস্থল বা সঙ্গম স্থল দেখতে পাওয়া যায়। ভিউটা দারুণ সুন্দর। এখানে বেশ কিছু দোকানও রয়েছে। যাওয়ার পথে কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার জন্য জায়গাটা ভীষণ সুন্দর। এখানে না বাদরের প্রচণ্ড উৎপাত, তো একটু সাবধানে জিনিসপত্র রাখবেন। আমরা তিনচুলে থেকে বেরিয়ে NH10 ধরে রামবি বলে এখানে একটা জায়গা আছে, ওই রামবি দিয়ে আমরা ভেতরে এন্টার করে গেছি। এখন সেই রাস্তা দিয়ে গিয়ে আমরা যাব হচ্ছে বংপু দেখব, তারপরে আবার আমরা সামনের দিকে এগোবো। মংপুতে এসেছি রবীন্দ্র ভবনের সামনে। ভেতরে তো ঢোকা যায়, ভেতরে একটা সুন্দর বাড়ি রয়েছে যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, এবং ভেতরে তার স্মৃতি বিজড়িত একটি মিউজিয়ামও রয়েছে যেখানে টিকিট কেটে ঢুকতে হয়। চলুন যাই। আর এই ঢোকার মুখেই এখানটাতে একটা ট্রি হাউস বানানো আছে যেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। ভেতরে তো একটা মিউজিয়াম রয়েছে, পার হেড 25 রুপিস করে টিকিট রয়েছে, বাট ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি স্ট্রিক্টলি বারণ। যোগীঘাটে এসছি আমরা, বৃষ্টি পড়ছে টুপটুপ টুপটুপ করে। আমরা এখন হেঁটে হেঁটে, একটু রাস্তাটা খারাপ, এদিকে রাস্তাটা ঢালু, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নিচে নদী পর্যন্ত যাওয়া যায়। এই যে এটা হচ্ছে যোগীঘাট ব্রিজটা, এই জায়গাটাতে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আমরা এদিক দিয়ে আসলাম। এই যে পাথর টপকে টপকে নদীর মাঝখানে চলে এসেছি। এই জায়গাটায় না বর্ষাকালে বীভৎস রূপ থাকে, এখনও বৃষ্টি পড়ছে অল্প অল্প, বাট এখন জলটা অনেকটা কম। এই জায়গার সৌন্দর্যটা বর্ষাকালে আরও অনেক বেশি বেড়ে যায়। যোগীঘাট ঘুরে আমরা এখন যাচ্ছি হোমস্টের দিকে। ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বেসিক্যালি এই ওয়েদারটা হচ্ছে ল্যাদ খাওয়ার, পাহাড়ে এসে খিচুড়ি দরকার, খিচুড়ি ইলিশ মাছ ভাজা। হ্যাঁ একদম। ভেবেছিলাম হোমস্টেতে পৌঁছে লাঞ্চ করব, লাঞ্চ করে এই শিটংয়ের যে সাইট সিনগুলো আছে সেগুলো আজকেই কভার করে নেবো, বাট জানি না কি হবে আজকে, পুরো দিনটা মনে হচ্ছে ওয়েস্ট হবে। আমাদের হোমস্টের সামনে পৌঁছে গেছি আর তুমুল বৃষ্টি পড়ছে, আমরা যেতে পারছি না। এই হলো আমাদের রুম, মানে আমরা যে গেটটা খুলে যাব তারও উপায় নেই। এই যে কি অবস্থা দেখুন, একদম রাস্তার ধারে আমাদের রুম, যার জন্য আমরা রুমে ঢুকতে পারলাম, না হলে আজকে এই বৃষ্টিতে আর ঢুকতে পারতাম না। লাগেজ এখনও আমাদের গাড়িতে, কারণ গাড়ি এখানেই থাকবে। আর এই হলো আমাদের রুম, একটা ছোট্ট কটেজ মতো, জানেন তো, এত সুন্দর, 3 দিক খোলা রুমটার। আর 2টো বেড রয়েছে, যেরকম বেশিরভাগ হোমস্টেতেই থাকে, একদম ছিমছাম সাদা মাটা, কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ, মানে ভিউটা একেবারেই সাদামাটা নয়। এই সামনেটা থেকে, যেখানটা মেঘে ঢাকা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। খিদে পেয়েছে, খেয়ে দিয়ে এসেও যদি দেখি বৃষ্টি পড়ছে তাহলে আমি ভিজবো। এই যে রুমের মধ্যেই রয়েছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ভালো সুন্দর ওয়াশরুম উইথ গিজার। বৃষ্টি মাথায় নিয়েই আমরা লাঞ্চ করতে চলে এসেছি, কারণ লাঞ্চের টাইমও পেরিয়ে যাচ্ছে। আর এখানে দেখুন সমস্ত কিছু ধোয়া ওঠা গরম সার্ভ করেছে। ভাত রয়েছে, এখানে ডাল, মুচমুচে আলু ভাজা, এটা হচ্ছে বিনস ভাজা, এটা একটা সবজি, আলু ফুলকপি, আর এখানে রয়েছে ডিম। চলুন লাঞ্চটা করে নিই। খাবার তো খাচ্ছি প্রচণ্ড টেস্টি। একটা ব্যাপার যেটার জন্য এখন আমার আফসোস হচ্ছে, সেটা হলো বাইরে তো বৃষ্টি পড়ছে, আর এই যে আমরা খাবারগুলো খাচ্ছি এগুলো সব ওনাদের বাগানের, মানে সমস্ত সবজি। তো সেই বাগানটা আপনাদেরকে কতটা দেখাতে পারবো জানি না, এটার জন্য আমার প্রচণ্ড আফসোস হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু আমরা একা খাচ্ছি না, আমাদের সাথে সবাই বসে খাচ্ছে। হ্যালো, এই হচ্ছে আমাদের সেটআপ।
একটু কিছুক্ষণের জন্য বৃষ্টিটা কমেছে আর আমি চলে এসেছি হোমস্টের বাইরেটা আপনাদেরকে দেখাতে। শ্রেয়াসী হোমস্টে, আমরা যে হোমস্টেটাতে রয়েছি একদম রোড লেভেলে, তাই বয়স্ক লোক থাকলেও কোনো প্রবলেম হবে না। ম্যাডাম জি চায়ে। থ্যাংক ইউ। তার সাথে আরও একটা জিনিস আছে, টা আছে। চাটা এত অপূর্ব, ওনাদের বাগানের চা, অসাধারণ টেস্ট চাটার। আর আকাশে তো মনে হচ্ছে ফুটো হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা একটু ধরেছে দেখে আমরা একটু বাইরেটায় বেরোলাম। এই যে আমাদের রুমের উইন্ডোটা, এর পাশেই এই একটা খোলা জায়গা মতো রয়েছে যেটা একটু বাঁধানো টাইপের। এখন এই জায়গাটা থেকে এত সুন্দর ভিউ লাগছে, এখান থেকে ছোট 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 আলো জ্বলছে, জোনাকি পোকার মতো, মনে হচ্ছে জঙ্গলে অনেক জোনাকি একসাথে মিটিং করছে, এত সুন্দর লাগছে দেখতে। সন্ধ্যের পর থেকে বৃষ্টিটা একটু ধরেছে, এখন ওই 8:30 মতো বাজে। আমরা এসেছি ডিনার করতে। পাহাড়ে তো জানেনই সবাই একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে। কি কি আছে ডিনারে দেখি। প্রথমেই বলি যে ভাত আর রুটির মধ্যে অপশান থাকে, আমরা ভাত নিয়েছি। এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে ভেন্ডি ভাজা। আমি যেহেতু চিকেন খাই না, আমার জন্য রয়েছে পনির, আর রাহুলের জন্য রয়েছে চিকেন। গুড মর্নিং এভরিওয়ান। একেবারে ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে, কারণ তার আগে আমরা কাজ করছিলাম, লাগেজপত্র গোছাচ্ছিলাম, চেক আউট করবো এখান থেকে। ব্রেকফাস্টে জিজ্ঞাসা করে নিয়েছিল কালকে রাত্রে যে কি খাবো। আমরা রুটি বলেছিলাম, এই যে রুটি রয়েছে, আর ডিম সেদ্ধ রয়েছে, আর এখানে রয়েছে আলুর তরকারি। চলুন টেকফাস্ট করে লাগেজপত্র সমস্ত কিছু গাড়িতে তুলে দিয়েছি, আমরা রেডি। যে কালকে বাকি সাইট সিন যেগুলো আমরা করতে পারিনি সেগুলো আজকে আমরা করে তারপর আমরা বেরিয়ে যাব। আর এই হোমস্টেতে কিন্তু ওয়াইফাইয়ের ফেসিলিটি ছিল, এটা ভীষণ ভালো লাগলো আমার। ওভারঅল আমাদের ভীষণ ভালো লেগেছে, খাবার দাবার ব্যবহার সমস্ত কিছুই ভীষণ ভালো। আমরা যে হোমস্টেটায় ছিলাম এটা হচ্ছে শিটং 3-তে। শিটংয়ের 3টে ভাগ আছে, সেটা হলো 1, 2 আর 3। 1টা হচ্ছে যোগীঘাটের ওই দিকটায় পড়ে, একদম মানে লোয়ার শিটং যেটাকে বলে। আর যেটা হচ্ছে শিটং 2 সেটা হচ্ছে তুরুক বলে যে জায়গাটা, ওইটাকে শিটং 2 বলা হয়। আর আমরা এবারে যেখানে ছিলাম সেটা হলো শিটং 3। অহলদারায় আমরা চলে এসেছি। এবার এখানে ঢোকার জন্য না প্রথমেই গেটের সামনে একটা সিঙ্কোনা প্ল্যান্টেশনের জন্য 50 টাকা নেয় পার গাড়ি, এটা আপনাদেরকে দিতে হবে। গাড়ি পার্কিংয়ের জন্য ওনারা আলাদা করে 50 টাকা নেয়, সেটাও আপনাদেরকে দিতে হবে। আর এর আগে যতবার আমি অহলধারায় এসেছি কোনোবারই এই অহলধারা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়নি, তবে শুনছি এবার টিকিট করে দিয়েছে। দেখি সামনে গিয়ে কত টাকা করে কি নেয়। এই যে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট রয়েছে, এখানে আলাদা করে গেট করে দিয়েছে। আর এই যে টিকিট কাউন্টার। আগে না অহলধারায় শুধু এসে এই নিচে বসতে হতো, এখানে বসার সেরকম কোনো ব্যবস্থা ছিল না। এখন দেখছি প্রচুর সিটস করে দিয়েছে, যেরকম আমি এখন বসে আছি একটা সিটে। আর 2-4টে দোকান রয়েছে, খাবার দাবারের দোকান রয়েছে, সুভিনিয়ার শপ রয়েছে, এবং যে লোকাল ড্রেস ভাড়া পাওয়া যায় সেগুলোরও দোকান রয়েছে। ওভারঅল ভীষণ ভালো, হালকা মেঘে ঢাকা ভিউ রয়েছে। মানে বেসিক্যালি এটা সিঙ্কোনা প্ল্যান্টেশনের ভেতরে এই ভিউ পয়েন্টটা। আর এর ভেতরে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, আপনারা থাকতেও পারেন। দার্জিলিং, তিনচুলে এবং শিটং টোটাল 5 নাইট 6 ডেজ ট্যুরের খরচাটা একটু আলোচনা করি চলুন। এই ট্যুরটা যদি আপনারা 8 জন করেন তাহলে মাথা পিছু অ্যাপ্রক্সিমেটলি খরচা পড়বে 10,000 টাকা করে। সংখ্যায় যত কম লোক হবেন খরচা ততই বেশি হবে, এবং সংখ্যায় বেশি লোক হলে খরচা কম হবে। 2 জন, 4 জন অথবা 6 জন একটা গ্রুপে ঘুরতে গেলে এই ট্রিপে কত কি খরচ হবে তার একটা অ্যাপ্রক্সিমেট হিসেব আমি স্ক্রিনে দিয়ে দিলাম। সিজন এবং অফ সিজনে খরচের সামান্য হেরফের হতে পারে। ঢোকার সময় বলেছিলাম না এখানে সিঙ্কোনা প্ল্যান্টেশন চারিদিকটাই। এই যে এই হলো সিঙ্কোনা গাছ, যেটা থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। এইগুলো হলো সিঙ্কোনা গাছের ফল। অহলধারা ঘুরে এখন আসলাম নামথিং পোখরির সামনে। পোখরি মানে হচ্ছে লেক। এখানে একটা হনুমানজির বিগ্রহ আছে, এই পুরো নামথিং পোখরিটাকে পাহারা দেয় উনি। আর এই হলো পোখরি। এখন জল আছে কারণ কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়েছে। বর্ষাকাল বাদে বেশিরভাগ টাইমে এখানে জল থাকে না। আর চারিদিকে পাইন গাছে ঘেরা, অপূর্ব দেখতে লাগে। পাইন গাছের মধ্যে দিয়ে ভেতর দিয়ে রাস্তা আছে, ওপরে একটা মন্দিরও আছে, চাইলে মন্দিরটাও আপনারা দর্শন করে আসতে পারেন। আর এইখানে না স্যালামান্ডারও দেখা যায় বর্ষাকালে। নামথিং পোখরি দেখে এখন আসলাম লেপচা মনাস্ট্রির সামনে,
নামতিং পোখরি থেকে একদমই সামনে। এই যে গাড়িটা আমাদের এইখানে পার্কিং করেছে, একটু সামনের দিকে হেঁটে হেঁটে যেতে হবে। ওই দেখুন মনেস্ট্রিটা দেখা যাচ্ছে, ওপরে একটা জায়গায় লেখা আছে আই লাভ শিটং। চাইলে ওপরটায় উঠতে পারেন, ওপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। এই মনাস্ট্রিটা অনেক পুরনো, কত পুরনো দিনের স্তূপা দেখুন। এই হলো মনাস্ট্রি, আর এই মনাস্ট্রির ভেতরটা না মাটির, এই যে এগুলো সব মাটির। এখন আসলাম অরেঞ্জ গার্ডেনের সামনে। শিটংয়ে আসবো আর অরেঞ্জ গার্ডেন দেখবো না, সেটা তো হতে পারে না। তো এখানে 50 টাকা করে টিকিট নেয়, মানে এন্ট্রি ফি নেয়। চাইলে আপনারা ভেতরে ভিজিট করতে পারেন, তবে কমলালেবু পারতে পারবেন না। কমলালেবু পারলে কিন্তু ফাইন নেওয়া হয়। যদিও এখন কমলালেবুর সিজন না, মানে এটা হলো এপ্রিল মাস। কমলালেবুর সিজন ওই মোটামুটি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ওই ফেব্রুয়ারির লাস্ট পর্যন্ত দেখতে পাওয়া যায়। একদম পাকা অবস্থায় দেখতে পাবেন হচ্ছে ওই ডিসেম্বর, জানুয়ারি মাসে। এই দেখুন এগুলো সব কমলালেবুর গাছ। এই ট্যুরটা আমরা সামান্য কাস্টমাইজ করেছিলাম। আমরা কার্শিয়াং হয়ে দার্জিলিং গিয়েছিলাম, তবে ট্যুর এজেন্সি সাজেস্ট করে মিরিক হয়ে যাওয়ার জন্য, এবং ফেরার দিন কার্শিয়াং ঘুরে আপনারা এনজেপি বা শিলিগুড়ি পর্যন্ত চলে আসতে পারবেন। তবে আমরা আমাদের কিছুটা সুবিধার জন্য কাস্টমাইজ করেছিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে ট্যুর কাস্টমাইজ করে নিতে পারেন। নর্থ বেঙ্গলের বিভিন্ন অফবিট গ্রামে ওনারা ট্যুর করিয়ে থাকেন। ট্যুর কিংডমের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যে কোনো রকম প্রয়োজন অথবা কোয়ারিজের জন্য কমেন্ট সেকশন খোলা রইল, নির্দ্বিধায় জানাতে পারেন, যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।